চারিদিকে এখন গুমট পরিবেশে আচ্ছন্ন হয়ে আছে। আকাশটা ছেয়ে আছে কালো মেঘে, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। হয়তো কিছু সময় পরে আকাশের বুক চিরে নামবে মুষলধারে বৃষ্টি। সকাল 10:30। অপারেশন রুমে জামশেদ ভাইয়ের অপারেশন চলছে। যে অপারেশনের দায়িত্বে রয়েছে ডক্টর সৌহার্দ্য মাহাত খান। জামশেদ ভুঁইয়া একজন হার্টের রোগী। আজকে ইমার্জেন্সি অপারেশন থাকায় তাড়াতাড়ি হসপিটালে এসেছে সৌহার্দ্য। সব ফর্মালিটি মিটিয়ে জামশেদ ভুঁইয়াকে অপারেশন রুমে আনতে আনতে বেশ সময় লেগেছে। সৌহার্দ্য আর তার সাথে থাকা দুজন নার্স বর্তমানে অপারেশন থিয়েটারে অবস্থান করছে। এতদিনের অপেক্ষার পরে জামশেদকে নিজের হাতের নাগালে পেয়েছে সৌহার্দ্য। এত সহজে তো জামশেদকেও ছাড়বে না। সৌহার্দ্য নিজের কাজে ব্যস্ত থাকতে থাকতে সামনে থাকা নার্সকে উদ্দেশ্য করে বলল, নার্স, ট্র্যাকারটা দিন এদিকে। নার্স তড়িঘড়ি করে পাশে থাকা ট্রাকারটা সৌহার্দ্যের হাতে উঠিয়ে দিল। সৌহার্দ্যের পাশে থাকা নার্সটা ভয় ভয় বলল, কিন্তু বস, কেউ যদি বুঝতে পেরে যায়? সৌহার্দ্য ট্রাকারটা জামশেদের বুকে ফিট করে মাস্কের আড়ালে বাঁকা হাসি দিয়ে বলে ওঠে, কেউ বুঝবে না, আর বুঝলে সেটা আমি দেখে নেব। সৌহার্দ্যের কথাতে নার্সটি বলে উঠল, ওকে বস। দীর্ঘ 40 মিনিট পরে অপারেশন শেষ হলো। অপারেশন থিয়েটার থেকে বেরোতেই সৌহার্দ্য কিছুটা দূরে ধ্রুবকে দাঁড়ানো দেখতে পেল। সৌহার্দ্যকে দেখে ধ্রুব দ্রুত গতিতে ওর নিকট চলে এলো। তারপর বলতে লাগলো, যা করতে চেয়েছিলি পেরেছিস? সৌহার্দ্য হাত দিয়ে মাস্ক করে বলে উঠে, আমি কখনো ফেল হই না, যেটা আমি করতে চাই সেটা করেই ছাড়ি। সৌহার্দ্যের উত্তরে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল ধ্রুব। ধ্রুব আবার প্রশ্ন করে উঠল, তুই এতদিন পরে কানাডা থেকে দেশে এলি কেন? এখনো বললি না তো আমাকে। ডেভিল গ্যাং কেন বানিয়েছিস সেটা তো আমি জানি, কিন্তু তোর দেশে আসার কারণ আমি এখনো বুঝতে পারছি না। তুই কি সবটা আমাকে খুলে বলবি? সৌহার্দ্য অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলে উঠল, মায়া পাখির জন্য দেশে এসেছি আমি। আমার মায়া পাখির এক একটা কষ্টের হিসাব আমি ওই জানোয়ারদের কাছ থেকে নেব, যারা ওর জীবন নিয়ে খেলার চেষ্টা করেছে। তার এক একটাকে জ্যান্ত পুঁতে ফেলবো আমি। মাত্র তো জামশেদকে হাতে নাগালে পেয়েছি, ওর সমস্ত পাপের শাস্তি আমি ওকে দেব, আর বাকিদেরও শাস্তি দেব, শুধু সময়ের অপেক্ষা। সৌহার্দ্যের এই কয়েকটা কথায় কি ছিল তা ধরতে পারেনি ধ্রুব। রাগ, ক্ষোভ নাকি প্রতিশোধী স্পৃহা, সেটা বুঝতে অনেকটা বেগপহদি হয়েছে ধ্রুবকে। ধ্রুব কিছুক্ষণ চুপ থেকে হকচকিয়ে বলে উঠল, তার মানে তুই আরিজকে চিনিস? সৌহার্দ্য বাঁকা হাসি দিয়ে বলে উঠল, শুধু চিনি বলে ভুল হবে, ওর প্রতিটা পদক্ষেপ সম্পর্কে আমি অবগত। ধ্রুব আগে নাই বলল, তাহলে ওকে শাস্তি দিচ্ছিস না কেন? সৌহার্দ্য বলে উঠল, বললাম না, শুধু সময়ের অপেক্ষা, আরিজকে তিলে তিলে শেষ করবো আমি। সৌহার্দ্যের কথাতে ধ্রুব আর কথা বাড়ালো না। এমনিতেও সৌহার্দ্যকে আজকে ওর কাছে অনেক বেশি ভয়ঙ্কর লাগছে। ধ্রুবর সামনে ভেসে উঠছে সেই 8 বছর আগে সৌহার্দ্যকে, যখন সৌহার্দ্য নিজের মায়া পাখিকে হারিয়ে ফেলেছিল। প্রায় কতটা পাগল উদ্ভ্রান্তে ন্যায় হয়ে গিয়েছিল তখন। তার মায়া পাখির সাথে যে তার আদরের আরেকটা বোনকেও যে সে হারিয়ে ফেলেছিল, কিন্তু নিয়তির কাছে হেরে গিয়ে শিশিরকে ফিরে পেলেও সবসময়ের জন্য হারিয়ে ফেলেছিল সেই বোনকে। রাস্তা দিয়ে হেরে চলেছে তরু। আজকে তার মনটা বেজায় খুশি। ছোট ভাইকে নিয়ে আজকে মেলায় যাবে তরু। ভাইটা তার কয়েকদিন ধরে মেলায় যেতে চাইছে, কিন্তু সময়ের অভাবে তরু ভাইকে মেলায় নিয়ে যেতে পারছিল না। আজকে বেতন পেয়ে বসের থেকে ছুটি নিয়েছে তরু। ভাইকে অনেকদিন পরে আজকে সময় দিবেও। তরুর আজও মনে পড়ে সেই আগের কথা, যখন ওর বাবা বেঁচে ছিলেন। গ্রামে থাকাকালীন তরু সারাদিন শুধু টই টই করে ঘুরে বেড়াতো এদিক সেদিক। তাতে ওর মা বকাবকি করলো, বাবা কখনোই মেয়েকে শাসন করতেন না। ছেলে মেয়েকে তিনি বড্ড আদর করতেন। মা বাবা আর ছোট ভাইকে নিয়ে তো তরু ভালোই ছিল। তাহলে কেন এমন হলো? কেন নিজের বাবাকে হারাতে হলো? সেটাই ভেবে পায় না তরু। নিয়তি কেন এই নির্মম খেলাটা খেললো ওর সাথে? কোনো আপনজন থেকেও নেই ওদের যে বিপদের দিনে পাশে এসে দাঁড়াবে। নিজেকে বারবার একই প্রশ্ন করতে করতে এখন ক্লান্ত তরু। আজ তরুর বাবা বেঁচে থাকলে হয়তো ওদের জীবনটাও অন্যদের মতো স্বাভাবিক হতো। তরু সে মনে মনে ভাবছে আর হাঁটছে। একটু পরে থেমে হঠাৎ ছটফট করে পেছনে তাকালো তরু। তাকিয়ে শামীমকে দাঁত কেলিয়ে হাসতে দেখে ভ্রুকুচকে তরু বলে উঠল, তাই বলি, আমার তখন থেকে মনে হচ্ছিল যে কেউ আমার পিছু নিচ্ছে। বারবার পেছনে তাকিয়েও যখন দেখতে পেলাম না, তখন বুঝেছি নিশ্চয়ই পিচ্চি আঙ্কেল হবেন। শামীম তাড়াতাড়ি করে তরুর অনেকটা সামনে এসে বলতে শুরু করলো, এই সুন্দরী, বারবার আমাকে পিচ্চি আঙ্কেল ডাকবে না তো। বলেছি না, দরকার হলে পিচ্চি প্রেমিক ডাকবে, তবুও পিচ্চি আঙ্কেল ডাকবে না। তাহলে নিজেকে কেমন আঙ্কেল আঙ্কেল লাগে। তোমার জামাই জামাই ফিলিংস আর আসে না। শেষের কথাটা হতাশার সুরে বলল শামীম। তরু মেজাজ দেখিয়ে বলে উঠল, আপনাকে জামাই জামাই ফিলিংস দেওয়ার জন্য কি আমি ঠেকা নিয়ে রেখেছি নাকি? আর আপনাকে না আমি আমার পিছু নিতে নিষেধ করেছি, তারপরেও কেন এলেন? শামীম তরুর দিকে ঝুঁকে বলে উঠল, কারণ জামাই ছাড়া বউকে যেমন লাগে, আমাকে ছাড়া তোমাকেও এমন লাগে, কেমন ছিল ইতিম ইতিম। শামীমের কথায় তরু রাস্তা থেকে একটা লাঠি তুলে নিয়ে শামীমকে কেলাতে রাখলো। শামীম কেলানি খেতে খেতে বলে উঠল, আহ, ও তরু বউ, এইভাবে মেরো না। তাহলে যে তুমি আমাকে ছাড়া শুধু ইতিম কেন, ফকির মিসকিনও হয়ে যেতে পারো। কলেজ শেষ করে বাড়িতে যাচ্ছিল শিশির কুয়াশার দিয়া। শামীমকে মার খেতে দেখে ওরা তিনজনই অবাক হয়ে নিজেদের মুখ চাওয়াচাই করলো। শামীমকে কিছুক্ষণ উত্তম মধ্যম দিয়ে নিজের গন্তব্যে চলে গেল তরু। ততক্ষণে শিশির কুয়াশার দিয়া শামীমের কাছে এসে পৌঁছালো। শিশির বিস্ময় নিয়ে শামীমকে জিজ্ঞাসা করলো, ওই মেয়েটা কে ভাইয়া? আপনাকে মেরে গেল কেন? শামীম কাঁদো কাঁদো হয়ে বলল, হবু বউ রাগ করে আমার সাথে এমন করেছে, তোমরা কিছু মনে করো না কেমন? শামীমের কথায় দিয়া পাশ থেকে বলল, কি? এটা ভাবি? এটা যদি ভাবি হয় তাহলে আপনার কপালে অনেক দুঃখ আছে ভাইয়া। শামীম হতাশ হয়ে বলল, তাতেও একটু আছি, কিন্তু কি আর করার, যা হওয়ার তা তো হয়ে গেছে, মানে ওকেই আমার বউ করবো।
শামীমের কথার মাঝে শিশির বলে উঠল, এখন কেমন লাগছে ভাইয়া, বেশি ব্যথা পেয়েছেন? শামীম বোকা বোকা হেসে বলল, ভারী লাঠের মাইর পড়েছে তো ব্যথা তো লাগবে, এখন তোমরা বাড়ি যাও কেমন? বলি শামীম কোমর বেঁকিয়ে বেঁকিয়ে হেঁটে গাড়ির কাছে গিয়ে গাড়িতে উঠে বসলো। শামীম চলে দিতেই শিশির দিয়ে আর কুয়াশা অট্ট হাসিতে ফেটে পড়লো। শামীমের হাঁটা দেখে ওদের তখন থেকে হাসি পাচ্ছিল, কিন্তু শামীম সামনে ছিল বলে হাসতে পারেনি, তাই শামীম চলে যেতেই ওরা হাসতে লাগলো। বিকালে বিছানায় শুয়ে শুয়ে নিউজ ফিড স্ক্রল করছে শিশির। নিউজ ফিড স্ক্রল করতে করতে শিশিরের মনে হলো অনেকদিন হয়েছে ও সৌহার্দের আইডিতে ঢুকে না, অনেকদিন চেক করা হয় না সৌহার্দ ভাই নতুন কোনো আপডেট দিয়েছেন কিনা। এমন ভাবনা মাথায় আসার সাথে সাথে ও সৌহার্দের আইডিতে ঢুকলো। আইডিতে ঢুকে একটা ছবি দেখে চোখ আটকে গেল শিশিরের। গত শুক্রবারের তোলা সৌহার্দ ভাইয়ের একটা ছবি দেখা যাচ্ছে। ছবিটায় সৌহার্দ ভাই একটা সাদা রঙের পাঞ্জাবি পরা, চুলগুলো সবসময়ের মতোই কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে, হাতে সিলভার রঙের ঘড়ির বদলে একটা সাদা ফিতার ঘড়ি, মুখে হাসি থাকলেও কেমন যেন গম্ভীর। এতেও সৌহার্দ ভাইকে অমায়িক সুন্দর লাগছে। সবুজ ঘাসের উপরে বসে আছে সৌহার্দ ভাই। ছবিটার উপরে ক্যাপশনে লেখা, কোথাও যাইনি জানি, এখানেই আছে, যেখানে ভালোবাসা এত কাছাকাছি, যেখানে ফিস ফিস মায়া কত কথা, যেখানেই তুমি ময় কি ভীষণ আকুলতা। ক্যাপশনটা পড়তে শিশিরের মনটা কেমন খারাপ হয়ে গেল, মন চুরে নেমে এলো এক বিষাদতার ছায়া। কেমন বিষণ্ণ বিষণ্ণ লাগছে সবকিছু, কেন এত কষ্ট হচ্ছে ওর। চোখের কোণ চুরে নিজের অজান্তেই পানি চলে এলো। এই পড়বে এমন সময় হঠাৎ শিশিরের মনে উঠল, সৌহার্দ ভাই সেদিন শিশিরকে বলেছিল যে তার কোনো পছন্দের মানুষ নেই, তাহলে এসব নিয়ে কেন ভাবছে শিশির? শিশির নিজেকে নিজেই বলল, সৌহার্দ ভাই তো কোনো পছন্দের মানুষ নেই, তাহলে এত কেন কষ্ট হচ্ছিল আমার? আর যদি পছন্দের মানুষ থেকেও থাকে তাহলে আমার কি? ওনাকে নিয়ে আর ভাববই না। ভাববো না বলেও শিশির সৌহার্দের অন্য ছবিগুলো দেখতে শুরু করলো। এক একটা ছবি দেখছে আর মুচকে মুচকে হেসে চলেছে শিশির, আর মনে মনে সৌহার্দের প্রশংসা করছে। রাত এখন 1:45 বাজে। শহরের লোকজন এখন গভীর ঘুমে নিমজ্জিত। রাস্তায় শুধু কয়েকটা গাড়ি চলাচল করছে। প্রকৃতি একদম শান্ত হয়ে আছে, একদম নিস্তব্ধ পরিবেশ। ঝিঝি পোকারা নিজের ছন্দে গান গাইছে, আর তার সাথে ভেসে আসছে কারো গানের সুর, যে সুরটা টানছে শিশিরকে। এতক্ষণ বেলকনিতে বসেছিল শিশির, কেন জানি আজ তার ঘুমই আসতে চাইছে না। গানের সুরটা ছাদ থেকে ভেসে আসছে। ব্যালকনি থেকে চলে এলো শিশির। রুম থেকে বেরিয়ে শিশির পা বাড়ালো ছাদের দিকটায়। 2 মিনিটের মধ্যে পৌঁছে গেল ছাদের দরজার কাছটায়। ছাদে কারো অবয়ব দেখে শিশিরে বুঝতে বাকি রইল না এটা ওর সৌহার্দ ভাই। মাদুরের উপরে বসে কোলের উপরে গিটার রেখে গান গাইছে সৌহার্দ। গানটা পুরোপুরি শুনবে বলে সৌহার্দের কিছুটা পেছনে গিয়ে শব্দবিহীন দাঁড়িয়ে রইল শিশির। সৌহার্দ ততক্ষণে অন্য একটা গান গাইতে শুরু করে দিয়েছে। এমন মনে হচ্ছে সৌহার্দ শিশিরের উপস্থিতি বুঝতে পেরে গানটা গাইতে শুরু করলো। এতটুকু গাইতে গাইতে সৌহার্দ এক হাত দিয়ে টেনে শিশিরকে নিজের পাশে বসিয়ে দিল। প্রথমে ভয় পেল, পরে শিশির মিয়ে গিয়ে বাধ্যমের ন্যায় সৌহার্দের পাশে বসে পড়ল। গান গাইতে গাইতে হাত বাড়িয়ে শিশিরের মাথাটা সৌহার্দ নিজের কাঁধের উপরে এনে রাখলো। শিশির এবার আর কোনো সংকোচ ছাড়াই সৌহার্দের কাঁধে মাথা রাখলো। সৌহার্দ একই সুরে গাইল। গান শেষ হতেই শিশির সৌহার্দের কাঁধ থেকে নিচের মাথা সরিয়ে আনলো। সৌহার্দ শিশিরের দিকে তাকিয়ে বলে উঠল, ছোটবেলা থেকে আমার গান লুকিয়ে লুকিয়ে শোনার অভ্যাস তোর, এখন এই অভ্যাস বদলাতে পারিসনি তুই? শিশির সৌহার্দের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, হ্যাঁ, এই অভ্যাস কেমন যেন বদলাতে চাইলেও বদলাতে পারি না। সৌহার্দ গিটারটা পাশে রেখে বাঁকা হেসে বলল, থাক, এই অভ্যাস তোর বদলাতে হবে না। তুই এই অভ্যাস বদলাতে চাইলেও আমি তোকে বদলাতে দেব না। তারপর মনে মনে বলল, আমার উপর মুগ্ধতা যেন তোর সবসময়ই থাকে মায়া পাখি, এই মুগ্ধতা আমি কখনো কাটতে দেব না। শিশির সৌহার্দের বলা কথাটা বুঝতে পারল না। তার আগে এই সৌহার্দ লো ভয়েসে বলে উঠল, আমার না এতক্ষণ ঘুম আসছিল না, আমাকে একটু তোর কোলে মাথা রেখে ঘুমাতে দিবি শিশির? সৌহার্দের করা আবদার শিশির ফিরিয়ে দিতে পারল না। শিশির কিছু বলতে নেবে তার আগে ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ল সৌহার্দ। শিশিরও আর কিছু বলল না যখন দেখলো ওর সৌহার্দ ভাই চোখের পাতা বন্ধ করে নিয়েছে। শিশিরের এখন কেমন একটা অনুভূতি হচ্ছে। না, এটা কোনো খারাপ অনুভূতি না, এটা ভালো লাগার অনুভূতি। চাঁদের আলোয় সৌহার্দের ফর্সা মুখটা আরো বেশি জ্বলজ্বল করছে। আপনা আপনি শিশিরের হাতটা সৌহার্দের চুলের ভাঁজে চলে গিয়েছে। সৌহার্দের চুলগুলোতে হাত বোলাতে লাগলো শিশির। শিশির তখন থেকে তাকিয়ে আছে সৌহার্দের দিকে। এমন সময় সৌহার্দ চোখ বন্ধ করা অবস্থায় বলে উঠল, এভাবে তাকিয়ে থাকিস না, তাহলে আমার ঘুমাতে অসুবিধা হয়। সৌহার্দের কথায় শিশির নিচের মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। হাতটা সরিয়ে আনবে এমন সময় সৌহার্দ বলল, খবরদার, হাত সরাবি না শিশির, একদম। চুপচাপ আমার মাথায় হাত বোলাতে থাক।